শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে। আর বিধানসভায় আজকে এসছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম, যেমন প্রথমত বারাইপুরে আবার সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ, এবং আক্রমণ করেছে কারা? আরএসএস হিন্দুত্ব বাহিনীরা। যে বেশ কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকী তিনি গিয়েছিলেন বাসন্তী তার দলের সভা করতে, কিন্তু কলকাতা থেকে হয়ে ঘটপুকুর হয়ে কালীতলা হয়ে জীবনতলা হয়ে যেটা সোজা রাস্তা ছিল, সেই রাস্তায় তিনি নওশাদ সিদ্দিকী কিন্তু যাননি। তিনি গিয়েছেন মালঞ্চ হয়ে, অর্থাৎ 20 কিলোমিটার ঘুরে। এই প্রশ্নের কি উত্তর দিলেন নওশাদ সিদ্দিকী? এসআর নিয়ে যে হয়রানি চলছে সেই প্রসঙ্গে আমরা প্রশ্ন করেছিলাম, সে প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী কি উত্তর দিলেন? 2021 সালে যে সংযুক্ত মোর্চার জোট হয়েছিল বাম, কংগ্রেস এবং আইএসএফ, সেই জোট কি 2026-এ হতে পারে? এই প্রসঙ্গে আমরা প্রশ্ন করেছিলাম নওশাদ সিদ্দিকীকে। এছাড়াও বেশ কিছু প্রশ্ন আমরা করেছিলাম। কি বললেন নওশাদ সিদ্দিকী শোনাবো আপনাদের। 2021-এ বাংলার সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সমাজের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছিল তৃণমূলকে, বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচার জন্য। তাহলে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে লাভটা কি হলো? একের পর এক জায়গায়, যেটা উত্তরপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, আপনার বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার আক্রমণ নেমে আসছে, পশ্চিমবাংলাও সেই তালে তাল দিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার সরকার সম্পূর্ণরূপে এই হিংসা বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। তাই আমরা বারবার বলছি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে যারা আটকানোর স্বপ্ন দেখছেন, এই দুরবস্থা হবে। আর যারা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের অন্যায় দুর্নীতি চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপি শরণাপন্ন হচ্ছে, তারাদেরও এক অবস্থা হবে। তাই 2026 নির্বাচন আসছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষকে জনমত তৈরি করতে হবে। এক শক্তি যেটা আমরা নিয়ে আসতে চলেছি, যে শক্তির কাজই হবে এই সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রতিহত করা, সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থার প্রতি সুনজর দেওয়া। বলেছেন যে আমি হিন্দুদের ভোটে আমরা জিতেছি, বিধায়করা বিজেপি তারা কিন্তু সেই কথা রেখেছে, হিন্দুদের কোনো কিছু হলে তাদের পাশে, হিন্দু ভাইদের পাশে শুভেন্দু দিকে দাঁড়িয়েছে। কিন্তু তৃণমূলের যারা মুসলিম ভোটে জেতা, যারা এমপি এমএলএ আছে 42 43, তারা কিন্তু মুসলিমরা হিন্দুদের ভোটে পাশে দাঁড়াচ্ছে না। তখন বারবার কথা বলি যে এই দলগুলো বর্ণবাদী দ্বারা পরিচালিত। এই দলগুলোকে কন্ট্রোল করে যারা বর্ণবাদী মানসিকতা নিয়ে চলে। সুতরাং এই যে আপনি যে মুসলিম বিধায়কদের কথা বলছে, 43 জন মুসলিম ধর্মেও পরিচিত বিধায়ক আছে, একটা টু শব্দ করার ক্ষমতা আছে। শুধু তাই নয়, যখন শুভেন্দুবাবু বলেছিলেন ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে তুলে রাস্তায় ফেলে দেবো, বাইরে ফেলে দেবো, একটা অভিযোগ দায়ের করার মধ্যে এদের স্বাধীনতাটুকু আছে? একটা অভিযোগ শুধু দায়ের করবে, এই স্বাধীনতাটুকু এদের নেই। ওই জন্য তো বারবার বলছি, শুধু সংখ্যায় মুসলমান হিন্দু দিয়ে কিচ্ছু লাভ হবে না, দলিত আদিবাসী দিয়ে কিচ্ছু লাভ হবে না। 18 জন আদিবাসী বিধায়ক আছে, 62 জনের অধিক দলিত বিধায়ক আছে, 43 জনের অধিক মুসলিম বিধায়ক আছে। ফেক ST SC সার্টিফিকেটের বিরুদ্ধে এদের কথা বলতে শুনেছেন, ওবিসি নিয়ে যে নাটক চলছে এদের কথা বলতে শুনেছেন। সুতরাং এই ধর্মীয় পরিচয়ে বিধায়ক হলে সেই ধর্মের মানুষের লাভ হবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। জনগণের বিধায়ক তৈরি করতে হবে, যে মানুষের জন্য কথা বলবে, সোসাইটির জন্য কথা বলবে। দেখুন, শুভেন্দুবাবু ভোটের জন্য, ভোটটা পার হয়ে গেলে উত্তরপ্রদেশে দেখুন না, বিহারে দেখুন না, দলিতদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে। কিছুদিন আগে বাসন্তীতে একটা সভা করেছেন, আর কলকাতা থেকে বাসন্তী, জীবনতলা, কালীতলা হয়ে ঘটপুকুর হয়ে গেলে তাড়াতাড়ি হয়। আপনি কিন্তু 15 থেকে 20 কিলোমিটার রাস্তা ঘুরে গিয়েছেন, এবং ক্যানিং পৌর বিধানসভা যারা আইএসএফের সমর্থক আছে, যারা তৃণমূলের সমর্থক আছে, তারা সব বলছে যে নওশাদ সিদ্দিকী এই রাস্তা যেতে ভয় পেয়েছে। আমি কোন দিক দিয়ে গিয়েছিলাম? আপনি মালঞ্চ হয়ে গেছেন, মালঞ্চ হয়ে ঘুরে গেছিলেন, অন্তত 20 কিলোমিটার রাস্তা বেশি ঘুরে গেছে। আমি ঘটকপুকুর হয়ে মালঞ্চ হয়ে গিয়েছি, মালঞ্চ হয়ে এসেছি। আমার বিধানসভা কোনটা? আমার বিধানসভার নাম কি? বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছে। আমি আমার বিধানসভার 8 জায়গায়, 6 জায়গায়, 2 জায়গায়, 4 জায়গায় বসবো, চা খাবো, তাতে আমাদের ছেলেদেরকে বুস্ট আপ করবো না আমি? নওশাদ সিদ্দিকীর ভয় আমার সাথে? শুনে একটু বলি, আমার সাথে এখন 4 জন CISF এর কর্মীরা থাকেন। আর এটা 2023 সাল থেকে। আর 2021 সাল থেকে আমি বিধায়ক। 2 বছর বিনা সিকিউরিটিতে ঘোরা ছেলে আমি, বুঝতে পেরেছেন? আমাকে 2022 সালে 26শে জানুয়ারি পতাকা তুলতে দিচ্ছিল না এই ভাঙড় ক্যানিংয়ের কিছু অসাধু ব্যক্তি।
সেখানে আমার নিরাপত্তা রক্ষী ছিল না, গুলিগালাও বোমাবাজি করেছিল। আমি সেখানে গিয়ে নিজে হাতে বাঁশ পুঁতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম, আমি সেই ছেলে। সুতরাং নওশাদ সিদ্দিকীর সাথে ভয়, এটা ঠিক মানাচ্ছে না। এবার আপনি বলতে পারেন নওশাদ সিদ্দিকী আর সংযত কথা বলে, এটা মানাবে। আপনি বললেন যে ভাঙড়ের বিধানসভার মধ্যে তার আপনার কর্মীদের সঙ্গে আপনি চা পান খেতে খেতে গেছেন, কিন্তু ক্যানিং পুরো বিধানসভা আপনাদের স্বপ্ন থাকে। আমি ভাই সত্যি কথা বলছি, এই প্রথম শুনলাম যে ওই দিক দিয়ে সহজ হয়, তাড়াতাড়ি হয়। আমি জানতাম না, আমি জানি ঘটপুকুর হয়ে বাসন্তী হাইওয়ে হয়ে যেতে হয়, রাস্তাটা আপনি জানেন? আমি জানতাম না। আচ্ছা, পরে বারে যাবো, ওই দলকে গ্রেফতার করা হলো, হ্যাঁ। দুজনের গন্ডগোল হলো, জামিন পেয়েছে, আজকে মালা পরিয়ে ঘরে আসবে। না, একজনকে থানা থেকে ভাঙড় থানা থেকে ছেড়ে দেওয়া হলো, অথচ ওই দলকে জেলে ভাই বিরোধী বিরোধী এইগুলো মাথায় নিয়ে রাজনীতি করতে এসে ওই মিডিয়ার সামনে কান্নাকাটি করবো না, আমার ছেলেকে কেন গ্রেফতার করলো, ও সব চলবে না। ধরে নিয়ে যাবে, জামিন করিয়ে মালা পরিয়ে নিয়ে আসবো। কোনো পুলিশকে ফোন করে স্যার দেখে নেন, ও কাজ করা নয়। যত জেল খাটাবে আমাদেরকে তত আমরা শক্তিশালী হবো। হ্যাঁ, অন্যায় করছে সেগুলো সব লিপিবদ্ধ হবে, কোন থানা কি কখন কি করছে সব লিপিবদ্ধ আছে, এক মাগে শীত যায় না। আজকে যে নিচে আছে কালকে সে কালের ক্রমে উপরে উঠবে, আর আজকে যে উপরে আছে কালের ক্রমে তাকে আগামীতে নিচে নামতেই হবে, এটা মাথায় রাখবেন। যে এসআইআর নিয়ে যে হয়রানি চলছে, বিধানসভায় আপনি নিন্দা প্রস্তাবও জমা দিচ্ছেন, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। আজকে আমি বিধানসভায় এসআইআর নিয়ে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে, একদিকে স্বাধীনতা সংগ্রামী প্রথম সারির নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকে ডাকছে, উল্টো দিকে দেখছি আমরা কি বিশ্বের খ্যাতনামা ব্যক্তি বাঙালির গর্ব অমর্ত্য সেন স্যারকেও ডাকছে। শুধু তাই নয়, এই হয়রানির শিকার বেলুন মঠের সন্ন্যাসীরা হচ্ছেন এবং ফুরফুরা শিল্পের পীর সাহেবরা হচ্ছেন, সাধারণ মানুষের লেগে আছে। এই অহেতুক হয়রানি আতঙ্কের পরিবেশে একাধিক মানুষ সুসাইডও করেছে। এটাকে নিন্দা জানিয়ে এই হয়রানিটা বন্ধের জন্য, একটা সলিউশনের জন্য আমি ইতিপূর্বে অনেক মঞ্চ থেকে রাজ্য সরকারকে কল দিয়েছিলাম, কোনো সদার্থক ভূমিকা নেয়নি। তাই আজকে আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আজকে নিন্দা প্রস্তাব যাতে আনা হয় সেই জন্য সেক্রেটারি স্যারের কাছে অন মোশন রুল আন্ডার 185 আমি জমা করেছি। আমি আশা করব আপকামিং সেশনে এটা নিয়ে চর্চা হবে এবং নিন্দা প্রস্তাব পাস হবে। টোটালটাই রাজনীতি হচ্ছে, বিজেপি তৃণমূল মিলে এসআইআরকে সামনে রেখে এবং এর ফ্রন্ট ফেজে ইলেকশন কমিশনকে রেখে পুরো পলিটিক্স করছে, বাইনারি পলিটিক্স। 2021 নির্বাচনের বৈতরণী পার করেছিল সিএ এনআরসি, একটা রাজনৈতিক দল বলেছিল সিএ এনআরসি করে তাড়িয়ে দেবো, অপর রাজনৈতিক দল বলেছিল আমি থাকতে তাড়াতে দেবো না। ঠিক এই 2026 আর কোনো ইস্যু নাই বিজেপি এবং তৃণমূলের কাছে। সেই ইস্যু যখন না এসআইআরকে ইস্যু করতে চাইছে, একদিকে শুভেন্দুবাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে, উল্টো দিকে মমতা ব্যানার্জিরা বলছেন একটা ভোটাধিকার কাটতে দেবো না। কিন্তু প্রশ্ন এখানে, যেভাবে ভুড়ি ভুড়ি নোটিশ এসে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, হয়রানি বন্ধের জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে সেটা জানানো হোক। কেন অল পার্টি মিটিং ডাকতে পারছে না রাজ্য সরকার, যেটা বন্ধের জন্য? দ্বিতীয়ত, পশ্চিমবাংলা বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাস করিয়ে সেটা ইসিআই এবং সুপ্রিম কোর্টের অ্যাটাচমেন্ট করতে পারত। তৃতীয়ত, সব থেকে বড় জিনিস, আমরা যারা হয়রানি হচ্ছি তার একটা সিংহভাগ নামের মিসম্যাচ বা স্পেলিং মিস্টেক এই কারণে হচ্ছে। এটা শুধুমাত্র কম্পিউটারকে এআইকে ব্যবহার করার জন্য হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল, রাজ্য সরকার সেটাকে প্রোভাইড করেনি। ইভেন সেটার টেন্ডার ফেন্ডার দেখার পরেও ফিনান্সে আটকে আছে। কত খরচ হতো? 4000 কোটি টাকা। 10,000 টাকা করে যদি কন্ট্রাকচুয়াল 4 মাসের জন্য রাখতো, 4000 কোটি টাকা খরচ হতো। যেখানে দ্রুততার সাথে এসআইআর করার জন্য প্রায় 90,000 অফিসার রাজ্য সরকার দিচ্ছে, প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করছে যারা এসআইআর করবেন তাদের টিমকে দেওয়ার জন্য। সেখানে মাত্র 4 কোটি টাকা আর 1000 যদি কম্পিউটার অপারেটর নিত, তাহলে আমাদেরকে এই যে অহেতুক হয়রানি হচ্ছে, কে আরও স্বামীর টাইটেল এবং পিতার টাইটেল পিতার টাইটেল সাথে স্বামীর টাইটেলকেও যুক্ত করেছে, তাকেও ডাকা হচ্ছে। এই ডাকগুলোকে হয়তো হতো না, কিন্তু আমরা কি দেখছি, এটাকে টোটালি রাজনৈতিকরণ করা হচ্ছে। রাজনৈতিকরণের ফাঁদে পড়ে বিজেপি এবং তৃণমূলের ফাঁদে নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিমবাংলার সহজ সরল সাদাসিধে গরিব খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রেপুটেডেড আইকনিক ব্যক্তিরাও আজকে এই হয়রানির শিকার হচ্ছে। এটা নিন্দাজনক
এই রাজনীতি যে করছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে, এর জবাব বাংলার মানুষ 2026-এ ইলেকশনে দেবে। 2021-এ আপনারা এবং কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে সংযুক্ত করছে, এবারে তো সেই ধরনের পরিস্থিতি এখন আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে কিভাবে অপ্রাসঙ্গিক করা যায়। সেই জন্য প্রায় বিগত 1 বছর ধরে আমরা এই চেষ্টা চালাচ্ছি। আমরা একাধিকবার বামপন্থীদের সাথে আলোচনায় বসেছি এবং চিঠি দিয়েছি, কংগ্রেসকেও একাধিকবার আমরা চিঠি দিয়েছি, আমরা এআইসিসিকে চিঠি দিচ্ছি। আগে পিসিসিকে দিয়েছিলাম, এখন এআইসিসিকে দিচ্ছি। শুধু তাই না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনেক সামাজিক সংগঠন তারাও চাইছে এই বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে। সেজন্য তারা সরাসরি কন্টেস্ট করবে না, কিন্তু তারা আমাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাইছে। অনেক ছোট বড় রাজনৈতিক দল আছে, প্রত্যেককে নিয়ে যারা অবিজেপি তৃণমূল যারা অবস্থান রাখছে এবং সেকুলার মাইন্ডে যারা চলে, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এবার আমার অনুরোধ এতটুকুই, মিডিয়ার মাধ্যমে প্রশ্ন যখন তুলেছে যে দ্রুততার সাথে জোট না হলে এই জোটের সুফল আমরা বুথের স্তরে পাবো না। শুধু এই শহরের রাজ্য নেতৃত্বদের মধ্যেই হয়তো জোট থাকবে। যদি আমরা দ্রুততার সাথে জোটটা ঘোষণা করতে পারি, তাহলে ইম্প্যাক্ট আমরা বুথের স্তরে পৌঁছাতে পারবো। আমরা চাই জোটের যদি সুফল পেতে চাই, তাহলে আমাদের কাজই হবে বুথের স্তর থেকে এই জোটটাকে তুলে নিয়ে আসা। এই জোটে হুমায়ুন কবিরকেও কি আনার জন্য আপনি সিপিএম বা কংগ্রেসকে দেখুন, আমাদের এই যে প্রশ্নটা করেছেন, আমাদের আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে। 21শে জানুয়ারির জন্য আমাদের কিছু আলোচনা ওটা পোস্টপন ছিল। আগামীকাল আমাদের আলোচনা হবে। আলোচনায় কি আলোচনা হয়ে উঠে আসছে তার পরবর্তীতে কোশ্চেনগুলো আমি বলতে পারবো। ইতিপূর্বে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি। এই মাসের মধ্যে গোটা প্রক্রিয়াটা শেষ করা, আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এই তবে 27 তারিখ তবে এই হওয়া সম্ভব, এটা রকেট সায়েন্স নয়। যদি আমার সামনে যারা আছেন তাদের দ্রুততার সাথে করার সদিচ্ছা থাকে, তাদের সদিচ্ছার অভাব আমি বলবো না, দ্রুততার সাথে, আমার শব্দটা আপনি ছাড়বেন না, দ্রুততার সাথে যদি করার সদিচ্ছা থাকে তাহলে সম্ভব। মানে ধীরে করছে, হচ্ছে, আলোচনা তো হচ্ছে। আমি তো বলছি একাধিকবার আলোচনা হয়েছে, আমি একাধিকবার গিয়েছি। আমি চাই এটা চিতার ন্যায় গতিতে ছুটতে হবে। কি যোগাযোগ রাখছেন আমার সাথে না, আমার সাথে ওইরকম ভাবে রাখেনি। তাহলে এবারে কংগ্রেস, আইএসএ, বামপন্থী, হুমায়ুন কবির সবাই মিলে জোট এখনো পর্যন্ত কিন্তু আমরা ডিক্লেয়ার করিনি, করলেই জানতে পারবেন। কার সঙ্গে জোট? কংগ্রেসের সঙ্গে আর সম্ভাবনা আছে তো? কারণ পিসিসি কে আপনি চিঠি দিয়েছেন, তার পাল্টা কিন্তু এখনো পর্যন্ত তাদের তরফ থেকে বরং তারা একলা চলুর কথাই বারবার বলছে। তারা তাদের অবস্থান রাখতে পারে, এখানে কোনো সমস্যা নেই। আমরা মানুষের স্বার্থে চাইছি। তারা পাল্টা কিছু জানিয়েছে না, আমাদের সেই অর্থে জানায়নি। আমরা এই চিঠিগুলোকে নিয়ে আমরা এআইসিসি কে জানানোর চেষ্টা করছি যে এআইসিসি কে ব্যাপারটাকে করার জন্য।